আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। বুলডোজার দিয়ে ফিলিস্তিনি কিশোরের লাশ টেনে নিয়ে গেল ইসরায়েলি সেনারা। এরপর জানিয়ে দিব হামলা ঠেকাতে ইউক্রেন সীমান্তে বাফার জোন তৈরি করতে চায় রাশিয়া। আরও জানিয়ে দিব শেখ হাসিনাকে চুপ থাকতে হবে, পিটিআইকে প্রধান উপদেষ্টা। এদিকে ইসরায়েলকে ভারতের অস্ত্র সরবরাহ বন্ধ করতে সুপ্রিম কোর্টে আবেদন। এরপর জানিয়ে দিব মুসলিম দেশে কোকাকোলার ব্যবসায় ধস। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় বন্দি বিনিময়ে মুক্তি চুক্তির 90% কাজ শেষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। বুলডোজার দিয়ে ফিলিস্তিনি কিশোরের লাশ টেনে নিয়ে গেল ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত বছরের 7 অক্টোবর থেকে নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। তাদের বর্বরতায় নির্বাক গোটা বিশ্ব। এবার প্রকাশ্যে এলো নতুন আরেক নৃশংসতার দৃশ্য। অধিকৃত পশ্চিম তীরে তুবাস গভর্নেটের ফারা শরণার্থী শিবিরে 16 বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এরপর তার মৃতদেহ সামরিক বুলডোজার দিয়ে টেনে নিয়ে গেছে ইহুদিবাদী সেনারা। বৃহস্পতিবার বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে সেনারা কিশোরটির দিকে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে তাকে গালাগালি করে এবং অ্যাম্বুলেন্স ক্রুদের তার কাছে পৌঁছাতে বাধা দেয়। তারপর তারা একটি সামরিক বুলডোজার ব্যবহার করে তাকে ক্যাম্প থেকে টেনে নিয়ে যায়। নিহতের নাম মাজেদ ফিদা আবু জেইনা বলে শনাক্ত করেছে সংস্থাটি। হামলা ঠেকাতে ইউক্রেন সীমান্তে বাফার জোন তৈরি করতে চায় রাশিয়া। সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে কুরস্ক অঞ্চলে সফল সামরিক অভিযান চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। সেখানে 3টি সেতু ধ্বংস করে বেশ কিছু ভূখণ্ড দখল করে রেখেছে ইউক্রেন। 2022 সালে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের সবচেয়ে গভীর এবং উল্লেখযোগ্য অনুপ্রবেশ মনে করা হচ্ছে এটি। এমন পরিস্থিতিতে অভ্যন্তরে হামলা ঠেকাতে একটি বাফার জোন তৈরি করতে চায় রাশিয়া। শুধু তাই নয়, ইউক্রেনের রাজধানী কিয়েভে বড়সড় অস্ত্রের চালান সরবরাহ করতে এই বাফার জোন কাজ করবে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ান নিউজ এজেন্সি তাস। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন যে ইউক্রেনের সেনাবাহিনীর গোলাগুলি থেকে নিজেকে রক্ষা করার জন্য ইউক্রেনের সীমান্তে একটি বাফার জোন রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে কিয়েভে কী ধরনের অস্ত্র সরবরাহ করা হবে তার উপর নির্ভর করবে। আলোচনার টেবিলে থাকা বাফার জোন কেমন আকারের হবে তা নিয়ে ধারণা দিয়েছেন মেদভেদেভ। প্রয়োজন হলে এটি পোল্যান্ড সীমান্ত পর্যন্ত প্রসারিত হবে বলে জানিয়েছেন তিনি। শেখ হাসিনাকে চুপ থাকতে হবে, পিটিআইকে প্রধান উপদেষ্টা। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতে বসে দেশ সম্পর্কে হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বিবৃতিকে অবন্ধুসুলভ আচরণ বলে মন্তব্য করে তিনি বলেন, ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারত তাকে রাখতে চাইলে তাকে চুপ থাকতে হবে। গত রোববার ঢাকায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এই সাক্ষাৎকারটি আজ বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, না হলে বাংলাদেশের মানুষের শান্তি হবে না। যে নৃশংসতা তিনি দেখিয়েছেন তার সমাধান বিচারের মাধ্যমেই হতে হবে। ভারত থেকে শেখ হাসিনার করা বিভিন্ন রাজনৈতিক মন্তব্যের সমালোচনা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এটি অবন্ধুসুলভ আচরণ যা দুই দেশে অস্বস্তি তৈরি করছে। এ সময় তিনি শেখ হাসিনাকে চুপ থাকার হুঁশিয়ারি দেন। ডক্টর ইউনূস বলেন, ভারতে তার অবস্থান নিয়ে কেউ স্বস্তিতে নেই। বিচারের জন্য তাকে আমরা ফিরিয়ে আনতে
চাই। তিনি ভারতে আছেন এবং মাঝে মধ্যেই কথা বলছেন। এটি সমস্যাজনক। তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা তা ভুলে যেতাম। তিনি নিজের জগৎ নিয়ে থাকলে মানুষও তা ভুলে যেত। কিন্তু তিনি ভারতে বসে কথা বলে যাচ্ছেন এবং নির্দেশনা দিচ্ছেন। এটা কেউ পছন্দ করছে না। ইসরায়েলকে ভারতের অস্ত্র সরবরাহ বন্ধ করতে সুপ্রিম কোর্টে আবেদন। ভারতের বেশ কয়েকজন সাবেক আমলা, সমাজকর্মী এবং খ্যাতনামা শিক্ষাবিদ ইসরায়েলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানির উদ্দেশ্যে দেশের বিভিন্ন কোম্পানিকে দেওয়া লাইসেন্স বাতিল এবং নতুন লাইসেন্স দেওয়া বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণের মাধ্যমে আজ বুধবার সুপ্রিম কোর্টে আবেদনটি দাখিল করা হয়েছে। বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার দেব মুখার্জি, কূটনীতিবিদ অশোক কুমার শর্মা, সাবেক কেন্দ্রীয় আমলা মীনা গুপ্তা, অর্থনীতিবিদ জর্জ ড্রেস, শিক্ষাবিদ অসিন বিনায়ক, সমাজকর্মী হর্ষ মন্দার, নিখিল দেব, ফিরোজ মিঠি বোরাল সহ বেশ কয়েকজন বিশিষ্ট ভারতীয় নাগরিক এই পিটিশন দাখিল করেছেন। পিটিশনে বলা হয়েছে, গাজায় অবরোধের সময় ইসরায়েলের কাছে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জামের চলমান রপ্তানি ভারতের সংবিধানের 14 নং এবং 21 নং অনুচ্ছেদ লঙ্ঘন করছে, যেখানে সমান অধিকার এবং জানমালের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলা হয়েছে। আবেদনে সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করে বলা হয়েছে, ভারতের উচিত অবিলম্বে ইসরায়েলকে দেওয়া সাহায্য স্থগিত করা, বিশেষ করে সামরিক সরঞ্জাম সহ অন্যান্য সামরিক সহায়তা, গণহত্যা সনদ, আন্তর্জাতিক মানবিক আইন বা সাধারণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে এই সামরিক সহায়তা ইসরায়েলের সুবিধা করে দিচ্ছে। সুতরাং এই সহায়তা বন্ধ করা উচিত। মুসলিম দেশে কোকা-কোলার ব্যবসায় ধস। ইসরায়েল ও এর মিত্র দেশগুলোর পণ্য বয়কট করায় মুসলিম দেশের স্থানীয় বাজারে হ্রাস পেয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্যের চাহিদা। ফুলে ফেঁপে উঠছে স্থানীয় ব্যবসা বাণিজ্য। মিশরের বাজারে জনপ্রিয়তার তুঙ্গে দেশীয় প্রতিষ্ঠান V7 কোলা। এদিকে সৌদি আরবে জনপ্রিয় কোকা-কোলাকে ছাড়িয়ে গেছে কিনজা। গাজায় চলমান যুদ্ধের জেরে আন্তর্জাতিক পণ্যের দরপতন আরও বৃদ্ধি পাবে বলে অভিমত বিশ্লেষকদের। মিশরের একটি সুপার শপে থরে থরে সাজানো আছে স্থানীয় বিভিন্ন ব্র্যান্ডের কোমল পানির বোতল আর ক্যান। মিশর, জর্ডান, কাতারের সুপার শপগুলোয় কোক, পেপসির বদলে ক্রমে জায়গা করে নিচ্ছে স্থানীয় ব্র্যান্ডের কোমল পানীয়। ব্যবসায়ীরা জানান, কোক, পেপসির বাজারে রীতিমতো ধস নেমেছে। কোনো কোনো জায়গায় বিক্রি হ্রাস পেয়েছে 7 থেকে 8 গুণ। স্থানীয়রা জানান, কোকা-কোলা আর পেপসির বেচাকেনা কমে গেছে। আগে শুধু রমজান মাসে কোকা-কোলা মূল্য ছাড় সহ ও বাই ওয়ান গেট ওয়ানের অফার দিত, কিন্তু এখন কিছুদিন পরপরই বিভিন্ন অফার দিচ্ছে ওরা। বয়কটের প্রভাব দীর্ঘমেয়াদী হবে। বিক্রেতারা জানান, প্রতি সপ্তাহে বিদেশি সফট ড্রিঙ্কস বিক্রি করেছি 500 থেকে 700 দিনার। এখন প্রতি সপ্তাহে 100 দিনার ওঠাও কষ্টসাধ্য হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীদের তৈরি সফট ড্রিঙ্কস আগে প্রতি সপ্তাহে বিক্রি করেছি 20 থেকে 60 দিনারের মাঝে, এখন 10 গুণ বেশি বিক্রি হয়। গাজায় বন্দি বিনিময় মুক্তি চুক্তির 90% কাজ শেষ। গাজায় নতুন বন্দি বিনিময় চুক্তির 90% কাজ শেষ হয়েছে। মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তি ইস্যুতে নতুন যে চুক্তি প্রণয়নের কাজ শুরু করেছিল মধ্যস্থতাকারী 3 দেশ যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার, তার কাজ 90% শেষ হয়েছে। যুদ্ধবিরতি ইস্যুতে হামাসের পাঠানো প্রস্তাব থেকেও সেখানে কিছু শর্ত নতুন চুক্তিতে যুক্ত করা হয়েছে। মধ্যস্থতাকারী এবং চুক্তির অংশীদারদের মধ্যে নিয়মিত আলাপ আলোচনা হচ্ছে। চুক্তির 90% কাজ শেষ হয়ে গেছে, বাকি 10 ভাগও শিগগিরই শেষ হবে বলে আমরা আশা করছি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, প্রস্তাবিত নতুন চুক্তিতে মোট 18টি অনুচ্ছেদ থাকছে। হামাস, ইসরায়েল এবং মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিদের ঐক্যমতের ভিত্তিতে ইতিমধ্যে 14টি অনুচ্ছেদ লিপিবদ্ধের কাজ শেষ হয়েছে। উল্লেখ্য, গত 2 জুন গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত 3 স্তরের একটি চুক্তির প্রস্তাব করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেই প্রস্তাবের ভিত্তিতে নতুন চুক্তিটি সম্পাদনার কাজ চলছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।